সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ভুবনে। সাথে আছি আমি সাবরিনা মমতাজ। দর্শক, আজ আমাদের সাথে এমন একজন অতিথি উপস্থিত আছেন যিনি তার জীবনের অনেক বছর ধরে সঙ্গীতের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। তিনি একাধারে সঙ্গীত শিল্পী, সুরকার এবং সেই সাথে সঙ্গীত পরিচালকও বটে। আমরা আজ কথা বলবো ইবরার টিপুর সাথে। টিপু, কেমন আছেন? খুব ভালো। আপনাকে এখানে পেয়ে বেশ ভালো লাগছে। Same here. 24 এসছি, News 24. I'm also feeling very nice. ওকে, থ্যাংক ইউ। আমরা আসলে আমাদের এই প্রোগ্রামটা হয়তো আপনি আগে দেখে থাকবেন। আমরা এখানে কথা বলি আমন্ত্রিত অতিথি যিনি থাকেন তার ব্যক্তিগত ভালো লাগা, মন্দ লাগা, তার পেশাগত জীবন, একান্ত জীবন সবকিছু নিয়েই। তো আমরা শুরু করি একদম ছোটবেলা থেকেই। আচ্ছা, আসলে আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমরা 5 ভাই বোন। তার মধ্যে আনফরচুনেটলি 2 জন চলে গেছেন পৃথিবী ছেড়ে। বাবা নেই, মা আছেন, স্ত্রী আছেন, আমার একটা সন্তান আছে। আচ্ছা, বেশ ভালো লাগলো। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? ছোটবেলা সৈয়দপুর, নীলফামারী জেলার আন্ডারে সৈয়দপুর নামে একটা থানা আছে। ওই শহরটাতেই আমি বড় হয়েছি, একদম প্লে গ্রুপ থেকে কলেজ পর্যন্ত। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ওখানে পড়েছি। আমার মিউজিকের একদম ছোটবেলার তালিম ওখানেই। দ্যাট ইজ মাই ড্রিম সিটি। চমৎকার। তালিমের কথা যেহেতু আসলো, তাহলে একটা জিনিস জানতে ইচ্ছে করছে, আপনার গানের জগতে আসার শুরুতেই আপনার গুরু কে ছিলেন? একদম শুরু হয়েছে ওয়াহাব খান নামে একজন ছিলেন, পণ্ডিত ওয়াহাব খান আমাদের ওখানে। তখনই উনি অনেক বয়স ছিল। ওনার কাছে আমি প্রথম ক্লাসিক্যাল মিউজিক শুরু করি। আর ওখানে জীবন কৃষ্ণ পাল নামে আমার গুরুজি ছিলেন, ওনার কাছে আমি তবলায় তালিম নেওয়া শুরু করি একদম ছোটবেলা। ছবিতে দেখি মাঝে মাঝে একটা তবলা বাজাচ্ছি আমার বড় বোনের সাথে। তো আমার বয়স তখন 4 বছর 3 মাস, বসতেই পারি না বালিশের উপরে। তো তখন থেকে আমার মিউজিকের যাত্রা শুরু ওই শহরে। মানে একদম ছোটবেলা থেকে, যখন আসলে আপনি অত ভালো বুঝতেও শেখেননি, তখন থেকে সঙ্গীতের সাথে আপনার সম্পর্কটা শুরু হয়েছে। সেটাই। আপনার কলেজ ছিল কোথায়, কোনটা? আমার কলেজ ছিল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তারপর ছিল পার্বতীপুর ডিগ্রি কলেজ। এই হচ্ছে আমার কলেজ। আচ্ছা, অনেকে ছোটবেলায় ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, ব্যারিস্টার হতে চায়। নচিকেতার একটা গানই আছে, বেশ ভালো লাগে গানটা। তো আপনারও কি ছোটবেলায় এরকম কোনো স্বপ্ন ছিল? আসলে হয়েছে কি, আমি বলি, এটা এটা ইন্টারেস্টিং বিষয়। বলেন। আমার বাবা আর্মিতে ছিলেন, হি ওয়াজ আর্মি অফিসার। তো সব মানে স্বভাবতই যারা আর্মি পরিবারের, আর আমি ক্যান্টনমেন্টে বড় হয়েছি, যা আমার মধ্যে একটা ফ্যাসিনেশন ছিল যে আমি আর্মি অফিসার হব। হ্যাঁ, আর একটা ছিল পাইলট হব। দ্যাট ওয়াজ মাই রিয়েলি আমার ড্রিম ছিল। বাট কিভাবে জানি মিউজিক করতে করতে যখন বড় হলাম, তো আই রিয়েলি গট চান্স ইন আর্মি। কমিশনার আমি পরীক্ষা দিলাম, টিকে গেলাম, আইএসএসবিতে যাব। দেন আই রিয়েলাইজ যে নো, দ্যাট ইজ নট মাই প্লেস। বিকজ আমি তখন বড় হয়ে গেছি, সারাদিন মিউজিক নিয়ে থাকি। আসলে মিউজিক আর খেলাধুলা, এই ছিল আমার লাইফ। দেন আমি ট্যাক্টফুলি ওটাকে একটু অ্যাভয়েড করে আই ডিডন্ট জয়েন ইন আর্মি। এই আর কি স্বপ্ন ছিল গানের মধ্যে একদম পুরোপুরি নিজেকে একদম সেই ঢুকিয়ে দিলেন। আসলে আই স্টার্টেড লার্নিং মিউজিক অ্যান্ড ইনভলভড ইন মিউজিক একদম ছোটবেলা থেকে। এই জন্য অল্টারনেটিভ কোন দিকে আর যাওয়ার সুযোগ হয়নি, ইচ্ছে ছিল, যাওয়ার সুযোগ হয়নি। আচ্ছা, আপনার কলেজ জীবনে এরকম কোনো ভালো লাগা বা কোনো স্মৃতি কি মনে পড়ে যেটা চিন্তা করলে এখনো ভালো লাগে কিংবা হাসি পায়, এরকম কোনো স্মৃতি আপনার মনে আছে? ভালো লাগার স্মৃতিগুলো হচ্ছে পুরো আমার ছোটবেলার বন্ধুদের নিয়ে আর আমার টিচারদের নিয়ে। মানে আমি এখনো বলি, আমার টিচাররা যদি প্রোগ্রামটা দেখেন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, they were not like my teacher, they were like our friend, our parents. মানে আমি মনে করি যে আমি এত সৌভাগ্যবান, আমি ছোটবেলা থেকে যেহেতু মিউজিক করি, স্কুলের একই স্কুল এবং কলেজ, তো ওখানকার মিউজিকের কাজটা আমার উপর থাকতো। তো আমার ফ্রেন্ড কিছু ছিল, মাসুদ, রাজিকুল, তারপরে মোস্তফা, ওরা গান গাবে। তো ওরা অত ভালো সুরের হয়তো ছিল না, বাট ওদেরকে ট্রেন করার জন্য, ভালো আছি ভালো থাকো যে গানটা, এটা ট্রেন করার জন্য, এটা উইথ দ্য কোরিওগ্রাফি, মানে নাচ আর কি। তো এটা প্র্যাকটিস করা এবং এটার যে পারফরমেন্স করা, এখনো মনে হলে মাঝে মাঝে হাসি পায় যে আমার বন্ধুরা কত ইনোসেন্ট ছিল। আমি যেভাবে ডিকটেট করতাম ওভাবে ওরা নাচতো, ওভাবে গাইতো। তো দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। সেখান থেকে বোধহয় সঙ্গীত পরিচালক হিসেবে হাতে খড়ি হয় আমার ধারণা। সঙ্গীত পরিচালক, রাইট, কারণ পরিচালনার একটা গুণও চলে আসছে ওইখান থেকে। সেটাই আসলে আমার বন্ধুরা দে ওয়্যার মানে অলওয়েজ বিং এক্সেলেন্ট। এখন সবাই খুব ভালো অবস্থায় আছে।
এখন আপনার বন্ধুরা মানে খুব ক্লোজ যে বন্ধুরা আছেন তারা এখন কোথায় কি করছেন, যোগাযোগ আছে যেমন কিনা? আমার বান্ধবী, আমার ক্লাসমেট, ছোটবেলা থেকে পড়েছি, লুৎফা, ও খুব নামকরা একজন গাইনোকোলজিস্ট। একটা জিনিস জানতে ইচ্ছে করছে, আপনার একদম প্রথম স্টেজে যখন আপনি গান করেছিলেন সেই সময়টা কখন ছিল, আর মানে সেই অভিজ্ঞতাটা জানতে ওকে, চাই। আমি গান করেছিলাম, আমার যতটুকু মনে পড়ে ছোটবেলার একটা ছোট্ট স্মৃতি, যে আমি একদমই ছোটবেলার, এটা 1985-এ আমি গান গাবো, এটা নিজেই জানতাম না যে আমি গান তখন গেতে কি পারি। স্কুলে না কলেজে? না না না, স্কুলে একদম পিচ্ছি। তো ছোটদের অনুষ্ঠানে আমি রংপুর রেডিওতে অডিশন হবে, কেউ জানে না আমি গান গেতে পারি। তো আমি বাসায় শুধু সবাই জানে। তো গিয়েছি, ওখানে গেলাম, ওখানে অডিশন দিব, খুব নার্ভাস লাগতেছে। এই যে প্রথম গান গেলাম, সে মনে আছে আমার জীবনানন্দ হয়ে সংসারে আজ আছি, মানে আমাদের নিয়াজ মাহমুদ চৌধুরীর গানটা গিয়েছিলাম, বাট দ্যাট ওয়াজ ভেরি টাফ সং, পিচ্ছি একটা ছেলে। তো ওটা আমার মনে আছে এখনো, যে এটা 1985 সালে রংপুর রেডিওতে অডিশন আমি গানটা গিয়েছিলাম। আচ্ছা, আপনার অডিশনের গল্প শুনবো, তার আগে আমাদেরকে ছোট্ট একটা বিরতি নিতে Please, হচ্ছে। please. দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, সাথেই থাকুন, ফিরে এসে শুনবো ইবরার টিপুর বাকি গল্প। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপন ভুবনে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ইবরার টিপু। আমরা চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ, আমরা অডিশনের গল্প শুনতে Audition. চাচ্ছিলাম। তো ওই আর কি, চমৎকার একটা স্মৃতি। রংপুর রেডিওতে আমার ফার্স্ট, আমি এনরোলমেন্টও পেয়েছিলাম ওই গানটা থেকে। রংপুর রেডিওতে আই ওয়াজ সিলেক্টেড অ্যাজ এ কিড আর্টিস্ট, মানে ওই যে বাচ্চাদের আর্টিস্ট ক্যাটাগরিতে আর কি। এটাই মনে আছে আমার। এই চমৎকার। তারপরে কলেজ লাইফে এসে অনেক, তারপরে তো শুরু হলো, মানে গান গাওয়া শুরু হলো, নতুন কুড়িতে অংশগ্রহণ করা, নীলফামারীতে যাওয়া, রংপুরে নতুন যাওয়া। কুড়িতে ছিলেন আপনি কোন বছরে, কোন এটা সাল ছিল এটা? 86, 87, 88, মানে টানা দুই মাস যেটা ওই হয় আর কি। সময়টা মানে এটা তো আসলে অনেক আগের কথা বলতে গেলে। সেই সময়টা টেলিভিশন দেখাটাই মানে সবার কাছে বেশ আমি একটা ছিলাম আনন্দদায়ক বিষয় সৈয়দপুরে। ছিল। হ্যাঁ, রাইট। সৈয়দপুরে তো হয় কি, এখনো ছেলে মেয়েদের এরকম অবস্থা। এখন যদি অনেক টেলিভিশন বেড়েছে, রিয়েলিটি শো অনেক বেড়েছে, তাও গ্রামেগঞ্জে, আমি গ্রামই বলবো কারণ সৈয়দপুর তো একটা থানা, হ্যাঁ, তখন মফস্বল উপজেলা বলা মফস্বল এলাকা। তো যদিও খুব উন্নত, তারপরেও তো ওখানে আমাদের একটা ড্রিম ছিল যে নতুন করে এটা প্রতি বছর অমুক সময় হবে। এখনকার ছেলে মেয়েদের মতোই একই তো স্বপ্ন হতো, কি ভীষণ প্রিপারেশন, সারা বছর প্রিপারেশন, কিভাবে কি হবে। বাট আল্লাহর রহমতে আমি জানি না কেন, সবই আল্লাহর ইচ্ছা, যে আমি অটোমেটিক অনেক কিছু অনেক স্পন্টেনিয়াসলি বাজাতে পারতাম এবং গেতে পারতাম। অনেক ডিফিকাল্ট কিছু চলন গলায় অটোমেটিক আসতো। তো এটা সবই আল্লাহর ইচ্ছা আসলে। এবং আমি অলওয়েজ ফার্স্ট হতাম। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, মানে যত কম্পিটিশনে আমার জীবনে আমি অ্যাটেন্ড করেছি, ইনক্লুডিং আমার স্কুলেও, মিউজিক স্কুলে যেখানে আমি পিয়ানো শিখেছি, এসব জায়গায় আমি অলওয়েজ আই ওয়াজ মানে top। চমৎকার। আচ্ছা, আপনার গানটা আমরা শুনলাম যে ছোটবেলা থেকে আসলে আপনি নিজে থেকেই গান করতেন, গানের সাথে জড়িয়ে ছিলেন, তবলাও বাজাতেন, কিন্তু তারপরেও হয় না যে মানুষের জীবনে আসলে অনুপ্রেরণা কেউ একজন থাকেন যে একটু বেশি এগিয়ে নিয়ে যেতে Interesting, সাহায্য আমি করেন কিন্তু আপনার? গান শিখেছিলাম, মানে আমার মোটিভই ছিল সারা জীবন সঙ্গীত পরিচালনার। কেমন, আমি যেই ইনস্ট্রুমেন্ট পেতাম, ধরেন আমি গিয়েছি রংপুর রেডিওতে, আমি ওখানে জাইলাফোন ইনস্ট্রুমেন্ট দেখলাম, ওটা সাথে সাথে শিখে ফেলতাম। বা একটা কিবোর্ড আছে কিভাবে বাজায়, একটা গিটার আছে কিভাবে বাজায়। তো আমার না মোটিভই ছিল নট টু সিং, আমার মোটিভ ছিল টু কম্পোজ। হ্যাঁ, তো আমি ছোটবেলা থেকে গান শিখলেও গান কিন্তু আমি গাইনি। গান অনেক পরে, আমার অনেক পপুলার গান হিট হয়ে যাওয়ার পরে, অ্যাজ ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, বেশ 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 সাবাস বাংলাদেশ, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থিম সং ছিল, এটা আমি বানিয়েছিলাম, আমারই গাওয়া ছিল। গিয়ে কিন্তু ক্রিকেট বোর্ড এটাকে পাস করিয়ে দিয়েছে যে হ্যাঁ ওয়ান্ডারফুল সং। বাট হোয়াট আই ডিড, আমি না একটু আর একটু ভারী গলা লাগবে, শেষে আসিফ ভাইকে দিয়ে আমি গাইয়েছিলাম। তো এরকম, তো আমি কিন্তু গান গেলেও নিজে কখনো চেষ্টা করিনি যে আই ওয়ান্ট টু বি সিঙ্গার, আমি সবসময় কম্পোজার হবো। পরে অনেক লেটলি ওই ওয়ার্ল্ড কাপে 2011-এ, অনেস্টলি যদিও 2004-এ আমার প্রথম অ্যালবাম বেরিয়েছে, কিন্তু ওই 2011-তে ওয়ার্ল্ড কাপের গানটা গাওয়ার পরে, ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চেনে, এই গানটা গাওয়ার পরে আসলে আমি দেখলাম যে আমার শ্রোতারা দে রিয়েলি ওয়ান্ট মাই ভয়েস, দেন আই স্টার্টেড সিঙ্গিং। সত্যি কথা বলতে কি ওই সময় আমরা আসলে ভক্ত হতে শুরু করেছি বলা যায়। তো আসলে ওই ওই যে একটা এক্সপোজার, তার আগে ধরেন আমি প্রায় 5000 গানে মিউজিক করেছি,
1997-98 থেকে কেউ হয়তো জানেই না ইব্রা টিপুকে, হয়তো দেখেছে ইয়াতে ইব্রা টিপু ইব্রা টিপু সঙ্গীত নামটা পরিচালক, লেখা আছে। কেউ আমাকে স্ক্রিনে দেখে নাই, আর কারণ আমি আসারই চেষ্টা করিনি। তো ফাইনালি ওয়েন আই স্ক্রিনড আপ, লাইক যখন ওয়ার্ল্ড কাপে যখন আমি এসেছি, তখন কিন্তু দেখলাম যে আমার ভক্তরা যারা আছেন অনেক, মানে প্রচুর, দেশে বিদেশে সব জায়গাতে টিটি ভাই আপনি নেক্সট গান কী বের হবে, নেক্সট অ্যালবাম কী হচ্ছে। দেন আই ডিসাইডেড ওকে আই রিয়েলি শুড সিং। তারপরে আমি গান গাওয়া অনেস্টলি স্টার্ট করেছি যে ঠিক আছে। চমৎকার। একটা কথা আপনি বলছিলেন আবার আপনার বাবা ছিলেন আর্মিতে, তার মানে তো কিছুটা তো পোস্টিং চেঞ্জ হয়েছে না? না, বদলির আব্বার চাকুরি ঘটনা ছিল। বলি, আব্বার 74 এ রিটায়ারমেন্ট। আচ্ছা, তো বেশ আগে উনি কথা। রিটায়ারমেন্টের পরে আমার জন্ম, সো উনি তার আগে আমার 4 ভাই বোন হয়েছে, সবাই বিভিন্ন পাকিস্তানে, আব্বাতে তো বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান আর্মিতে ছিলেন। তো ওনার পোস্টিং সব সালপুর, বঞ্জাই ক্যাম্প, করাচি, এগুলাতেই তার হয়েছে। মানে আপনি যখন বড় হয়ে গেছেন তখন আসলে বদলির ওই বিষয়টা কিছুই আপনাকে ছিল না, মানে দেখতে আমি শুধু হয়নি। দেখেছি যে ক্যান্টনমেন্ট আব্বার ব্যাচগুলো দেখেছি, আব্বার ড্রেসগুলো দেখেছি, আর ওনার তো তখন সার্ভিস ছিল না, সো ওটা দেখিনি। তারপরে আমি যখন বড় হচ্ছি তখন আব্বা হি ওয়াজ ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, সৈয়দপুর এয়ারপোর্টটা আব্বার তৈরি করা। তো ওই তখন আমি দেখেছি যে উনি হি ওয়াজ ভেরি অনেস্ট অফিসার, যেহেতু ইয়েতে ছিলেন, ইঞ্জিনিয়ার করেছিলেন উনি, তো ওনাদের আন্ডারে এগুলো ছিল। তো ওনাকে আমি দেখেছি কনস্ট্রাকশনে কাজ করতে, কিন্তু আমি আর্মিতে জব করা অবস্থায় আমি দেখিনি। আপনি দেখেননি। কিন্তু ওনার ফ্রেন্ডদের দেখেছি, যেমন আব্বাকে সবাই খুব রেসপেক্ট করতো ক্যান্টনমেন্টে গেলেই। আর ক্যান্টনমেন্টের সাথে যেহেতু গভর্নমেন্টের অ্যালটেড অ্যাপার্টমেন্টে আমরা শিফট করেছিলাম সৈয়দপুরে, সো ওটা ক্যান্টনমেন্টের সাথেই আমরা অ্যাটাচ ছিলাম। আর বড় হয়েছি তো ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অবশ্যই। তো এই তো তারপর ঢাকাতে কখন এলেন? আমি 1997 4th ওই জানুয়ারি। সময় কি মানে গানের কথা চিন্তা করে ঢাকাতে আসা ছিল নাকি শিক্ষা এটার একটা জীবন? ইন্টারেস্টিং ঘটনা আছে। হ্যাঁ, তো 91 সালে সোফার, আমি যতটুকু মনে করতে পারি, এখানে হাসান আবিজুর রাজা জুয়েল ভাই, আমাদের খুব পপুলার সিঙ্গার, উনি সৈয়দপুর, উনি ডকুমেন্টেশন মেকিং এর জন্য সৈয়দপুর 8 এর উপর একটা প্রজেক্ট কাজ করতে সৈয়দপুরে গিয়েছিলেন। যাওয়ার পর ওনাকে লোকজন দেখে, আরে জুয়েল ভাই গান গেতে হবে। তো আমাদের লোকাল একটা ব্যান্ড আছে ওখানে, যা আমাদের হায়ার করেছে মিউজিশিয়ান হিসেবে, ঢাকা থেকে কেউ যায়নি। তো আই ওয়াজ সো স্পন্টেনাস, ওনার সব গান আমার তোলা ছিল, যে গানে কিবোর্ড দরকার, যে গানে ড্রামস দরকার। তো খুবই উনি ভক্ত দেখে ছিলেন। পিছনে একটা ছেলে কন্টিনিউ ঘুরতেছে, যখন ড্রামস দরকার তখন সে ড্রামস বাজাচ্ছে, যখন গিটার দরকার গিটার বাজাচ্ছে, কিবোর্ড দরকার কিবোর্ড বাজাচ্ছে। তো দেন উনি খুব অবাক হয়ে আমার দিকে তাকালো যে ওয়াই ইউ আর হিয়ার, কেন, সো ইউ শুড কাম ইন ঢাকা। তো দেন আমি 1994-এ একবার ঢাকায় এসেছিলাম, এসে 1 বছর ছিলাম। আমি মানাম ভাইদের, মানে মাইলসের যে মানাম ভাই, ওনাদের সুরাঙ্গনা স্টুডিও ছিল, ওখানে আই ইউজ টু ওয়ার্ক অ্যাজ এ ইঞ্জিনিয়ার। তো ওটা তারপরে আমি থাকতে পারিনি ঢাকায়, দেন আই ব্যাক এগেইন। তারপরে জুয়েল ভাই আবার আমাকে ফাইন্ড আউট করছে যে তোকে তো আসতেই হবে ঢাকায়। তো আই সেড ওকে। দেন আমি 1997 4th জানুয়ারি, আমার এখনো ডেট মনে আছে, আই শিফটেড ইন ঢাকা ফাইনালি। এবং হাসান আবিজুর রাজা জুয়েল ভাইয়েরই অনুপ্রেরণায় আমি ঢাকায় এসেছি, ওনার অফিসে আমি জব করতাম। তো ফাইনালি শিফট হলেন তাহলে 1997 এই তো সেদিন, সেদিনের কথা। দেখতে দেখতে 2 দশক পার হয়ে গেছে, 18 বছর, 20 বছর। 19-20 বছর। হ্যাঁ, তারপরই সেটেল হয়ে গেলেন। এসেই তো জুয়েল ভাইয়ের অ্যালবামে কাজ, কুয়াশা প্রহর অ্যালবাম আমার প্রথম রেকর্ডিং। বাপ্পা ভাই ওটা অ্যারেঞ্জমেন্ট করেছিল, বাপ্পা মজুমদার, আমাদের বাপ্পা মজুমদার। আপনি সঙ্গীতের সাথে এই যে দীর্ঘ জীবন আপনি পার করলেন, মানে আপনার কি মনে হয়, মানে নিজেরও তো একটা অনুভূতি কাজ করে, সেই অনুভূতিটা কেমন? দিস ইজ ওয়ান্ডারফুল, মানে ওয়ান্ডারফুল আই সাইড, যে আমি মনে করি যারা আমরা মিউজিক করি, আমরা না আল্লাহ পাকের বিশেষ রহমত নিয়ে পৃথিবীতে এসেছি। কারণ এত সম্মান যখন মানুষজন করে, রাস্তা দিয়ে যাই, আমাদের তো আসলে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার কোনো কথা নেই, এয়ারপোর্টে যাই ভিআইপি ট্রিটমেন্ট দেয়। উই আর নট বেসিক্যালি ভিআইপি, আসলে আমরা এটা কিন্তু সাধারণ ভালোবাসা থেকে। হ্যাঁ, তারপরে দেশের বাইরে যাচ্ছি, মানুষ আরে টিপু ভাই, ইব্রা টিপু ভাই কেমন আছে। আর ওয়ার্ল্ড কাপের পরে এমন হয়েছে, মানুষজন মনে করে যে আমি যেন স্বাধীনতা যুদ্ধে কিছু একটা করে ফেলছি। হ্যাঁ, তো এরকম ফিলিংটা আমার। আমরা গল্পের বাকি অংশ শুনবো, তবে একটা আচ্ছা। ছোট্ট বিরতি নিয়ে নিতে Please. হচ্ছে। দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে এসে শুনবো তার বাকি গল্প।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনকার আয়োজন আপন ভুবনে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ইবরাত টিপু। আমরা চলে যাচ্ছি তার বাকি গল্পে। টিপু, যে গল্প বলছিলাম আমরা। আচ্ছা, তো মিউজিক জানাটা আসলে বিরাট ব্লেসিং আল্লাহর, কারণ যা মানে সব জায়গায় দেশে বিদেশে চিনি না জানি না, ধরেন সান ফ্রান্সিসকোতে গিয়েছি, তো যাওয়ার পরে কোন সান ফ্রান্সিসকোর কোন রোডে কোথায় হঠাৎ করে একটা লোক দেখে, আরে টিপু ভাই কেমন আছে, সেই ভালো, শুক্র আলহামদুলিল্লাহ, ভাই একটু আসেন, আপনি কি একটা কফি খাওয়াই, আমার বাসায় একটু আসেন। এই যে বিষয়টা, এটা তো মিউজিকের কারণে হচ্ছে। এটা তো গেল ভালো লাগার একটা দিক। মানে এমন কোন বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়তে হয়েছে আপনার? মানে এই যে খ্যাতির বিড়ম্বনা যেটাকে বলে আসলে। হ্যাঁ, বিব্রতকর অবস্থা যেমন কিছু তো আছে আমাদের, এখনো বাংলাদেশের মানুষ ওই পর্যায়ে যেতে পারেনি। যেমন হচ্ছে যারা আমরা মিউজিক করি সবারই, আমি যারা দেখছে সব মিউজিশিয়ান মিউজিক কম্পোজারের এই ঝামেলাটা হয় বিয়ের সময়। ছেলে কি করে, ছেলে তো সঙ্গীত পরিচালক। সঙ্গীত পরিচালক কি এটা আবার কেমন চাকরি? গান বানায়, ও আচ্ছা গান গায় না, ও আর কি করে, মানে গান গাওয়াটা কোনো, হ্যাঁ হ্যাঁ মিউজিক করা। আর যদি বলি গিটার বাজায়, গিটার বাজায় ঠিক আছে, আর কি করে, কত টাকা, মানে আবার জিজ্ঞেস করে যে তুমি বাবা তোমার কত টাকা, সংসার চলে তো, এই যে বিষয়গুলো, তো এগুলো কিছু বিব্রত। এটা তো গেল মানে বিবাহ সংক্রান্ত, আর কি আছে? তো আরো আর কি, এই আর কি মজার মজার ঘটনা জীবনে সবারই এরকম হয় যারা আমরা মিউজিক করি। তো আপনি দেশের বাইরে তো প্রচুর গেছেন, আমাদের ধারণা অনেক দেশে আপনি এর মধ্যে ভ্রমণ করে ফেলেছেন। দেশের বাইরে কখনো কোনো বিব্রতকর কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে? বিব্রতকর না, দেশের বাইরে গেলে মানুষজন কেন জানি অনেক বেশি কনসিয়াস, লাইক ওনারা অনেক বেশি জানে দেশের মানুষের চেয়ে। যেমন কিছু কিছু ঘটনা ঘটে আমাদের দেশে, অনেকে হয়তো চিনতে পারে না, ধরেন আমার কথা বললাম বা যার কথাই বলি, যেমন আছে না যে আব্দুল জব্বার চাচা গান গাচ্ছেন, ওনাকে বলতেছে যে আপনি ওই পান্থকানের ওরে নীলদরিয়া গানটা গান, এটা খুব দুঃখজনক, এটা দেশে বলে, কিন্তু বিদেশে কিন্তু এটা বলে না। বিদেশে কিন্তু ওরা জানে, হ্যাঁ অদ্ভুত ব্যাপার, জানেন যে আমি দেখেছি ওনারা দে নো অ্যাবাউট লট অফ থিং, ওনাকে ডিটেইল জানে। আরে ইব্রা টিপু ভাই আপনি না ওই কাজগুলো, ওই গানটা না গিয়েছিলেন, ওই কাজ, কারণ কি বিদেশে থাকলে হয় কি দেশের প্রতি তাদের সব মনটা পড়েই থাকে, এই কোথায় কি হচ্ছে, আজকে নিউজ 24 এ কার ইন্টারভিউ ছিল, কি ছিল, ওনারা কিন্তু কন্টিনিউ দেখছেন। কিন্তু বাংলাদেশে হয়তো এত অপশন খালি চেঞ্জ করতে থাকে আর কি। দেশের বাইরে তেমন বিব্রতকর কোনো সিচুয়েশন, বিব্রতকর ওই ক্ষেত্রেই হয় যে ভাই আসেন একটু খান, কি কিনে দিব, অমুক তমুক এই শেষ আর কি। আচ্ছা, আতিথেয়তা বেশ পান তাহলে দেশের বাইরে গেলে বোঝা যায়। ভীষণ, এটা আমি শুধু একা না, সবাই পায় আর কি। মানে আসলে এটা দেশের প্রতি টান থেকেই আসে। আমার মনে হয় বাঙালি জাতিটাই এরকম, আমরা বাঙালি জাতি অনেক বেশি অতিথি পরায়ণ, এবং আমরা আর দেশের মানুষ পেলে বা নিজের এলাকার মানুষ পেলে আসলে আমরা সবকিছু ভুলে যাই, তাদেরকে নিয়ে ব্যস্ত থাকি। এটা সত্যি, এটা আমাদের স্বভাবে, এটা বাইরে নাই। দেখেন আমেরিকায় বা ইংল্যান্ডে অনেক জায়গায় আছে কুকুরের নামে বাড়ি দিয়ে দেয়, হ্যাঁ, কিন্তু এই দেশে সত্যি একটু অন্যরকম। ওই যে ছেলে মেয়েরা বাবা মার সাথে থাকে না, আমাদের এইটাই আমাদের ওদের সাথে ডিফারেন্স। 13-14 বছর হওয়ার পরে ছেলে মেয়ে না, সেটা কে কার সাথে কোথায় যাচ্ছে, বাট আমরা এখনো সংসার কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, দেশ কেন্দ্রিক। আমাদের মধ্যে যে যাই বলুক, আমি মনে করি বাঙালি জাতি ইজ দ্য বেস্ট, বিকজ আমাদের কিন্তু চোখে ভালো করে যদি দেখি আমাদের সত্যি অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। হ্যাঁ, যদি 20 বছর স্লো তো হবেই, কারণ আমাদের আর্থিকভাবে আমাদের দেশ ইজ রাইজিং। দেখেন ক্রিকেটে পুরো পৃথিবীকে ডমিনেট করতেছে বাংলাদেশ, হ্যাঁ, সো আমি মনে করি যে অবশ্যই ডেভেলপমেন্ট হচ্ছে। কই আপনি বলেন দেখি, ইয়া আছে মেক্সিকান, ব্রাজিলিয়ান ক্রিকেট টিম আছে, ওরা তো অনেক উন্নত আছে, নাই এরকম আর কি। যাই হোক, ওকে, বেশ অনেক গল্প শুনলাম, তবে এক পর্বই তো আসলে আপনার মতন আপনার সামনেই বলতে হচ্ছে, মানে এত খ্যাতিমান একজন শিল্পীর সাথে কথা বলে একদিনই সবকিছু শেষ করা যায় না, তার গল্প অনেক লম্বা হয়, অনেক দীর্ঘ হয়। হ্যাঁ, আমরা আপনার গল্প আবারও শুনবো, তবে আগামী পর্বে ইনশাআল্লাহ। ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের দেশের খ্যাতিমান শিল্পী ইবরাত টিপুর গল্প। এত বড় একজন শিল্পীর জীবনের সব গল্প বা কিছু গল্প বা বেশিরভাগ গল্প একদিনের পর্বে বা আধা ঘন্টার পর্বে আসলে কখনোই শেষ করা সম্ভব নয়। তাই আমরা আজকে এখানেই শেষ করছি, তবে তার সাথে আবারও আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত দর্শক ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, নিউজ 24 দেখতে থাকুন। ধন্যবাদ।